বন্ধুরা, ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার কলতলায় জল নেই, দোকানে পানীয় জলের বোতল শেষ, আর আপনার দেশ চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা হওয়া সত্ত্বেও এক ফোঁটা খাওয়ার জল তৈরি করতে পারছে না। ঠিক এই ভয়ানক পরিস্থিতির দিকে এগোচ্ছে পুরো গালফ রিজিয়ন। তেলের খনি নয়, এবার লক্ষ্যবস্তু যখন জীবনদায়ী জল, তখন বুঝবেন যুদ্ধ আর শুধু সীমান্ত বা সেনাদের মধ্যেই সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে সাধারণ মানুষের ড্রয়িং রুমে। গত 7-8 মার্চ থেকে মধ্যপ্রাচ্যে এমন এক জিওপলিটিক্যাল ওয়ারফেয়ার শুরু হয়েছে যা কয়েক হাজার বছরের যুদ্ধের ইতিহাস বদলে দিতে পারে। আজ আমরা আলোচনা করব কেন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংঘাতের মাঝখানে পড়ে মরুভূমির দেশগুলো আজ তৃষ্ণার্ত হতে চলেছে। আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, গত কয়েকদিন ধরে ইন্টারন্যাশনাল মিডিয়াতে একটি খবর খুব চাপা পড়ে যাচ্ছে, কিন্তু এর প্রভাব ভারতের ওপর কতটা সুদূরপ্রসারী হতে পারে তা আমরা কল্পনাও করতে পারছি না। আপনারা স্ক্রিনে যে আর্টিকেলটি দেখছেন, এখানে পরিষ্কার বলা হয়েছে যে বাহরিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজেলিনেশন প্ল্যান্ট লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। বাহরিন সরকারের দাবি এই ড্রোনগুলো এসেছে ইরান থেকে। কিন্তু আপনার মনে কি প্রশ্ন জাগছে না, কেন ইরান হঠাৎ করে কোনো তেলের পাইপলাইন বা মিলিটারি বেস ছেড়ে সাধারণ মানুষের পানীয় জলের প্ল্যান্টে হামলা করছে? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে গত 7ই মার্চের একটি ঘটনা। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি একটি বিস্ফোরক বিবৃতিতে দাবি করেছেন যে মার্কিন এয়ার স্ট্রাইকে তাদের কুশেম আইল্যান্ডের একটি বিশাল প্ল্যান্ট ধ্বংস হয়ে গেছে। এর ফলে ইরানের দক্ষিণ উপকূলীয় প্রায় 30টি গ্রামের কয়েক হাজার মানুষ এখন তীব্র জলকষ্টে ভুগছে। ইরান এই ঘটনাকে কেবল একটি সাধারণ অ্যাটাক হিসেবে দেখছে না, তারা এটিকে বলছে একটি ডেঞ্জারাস প্রিসেন্ট বা অত্যন্ত বিপজ্জনক নজির। ইরানের যুক্তি এখন খুব সোজা এবং ক্রূর। তারা বিশ্বের সামনে বার্তা দিচ্ছে, যদি তোমরা আমাদের জল বন্ধ করো তবে তোমাদের মিত্র দেশগুলোর জলও আমরা শান্তিতে থাকতে দেব না। বন্ধুরা, এখানেই জন্ম নিচ্ছে ওয়াটার ওয়ারফেয়ার বা জলযুদ্ধ। মধ্যপ্রাচ্যের এই গালফ দেশগুলোতে 90% বেশি পানীয় জল আসে সমুদ্রের নোনা জলকে মিষ্টি করার প্রক্রিয়ার মাধ্যমে, যাকে বিজ্ঞানের ভাষায় আমরা বলি ডিজেলিনেশন প্রসেস। এই দেশগুলোর কাছে মাটির নিচে তেল থাকলেও মাটির নিচে মিষ্টি জল নেই বললেই চলে। এই বিশাল বিশাল ডিজেলিনেশন প্ল্যান্টগুলো হলো মরুভূমির লাইফলাইন। ভেবে দেখুন, এই প্রসেসটি যদি বন্ধ হয়ে যায় তবে কয়েক ঘন্টার মধ্যে এই সব উন্নত দেশের শহরগুলো অচল হয়ে যাবে। মরুভূমিতে জীবন ধারণ অসম্ভব হয়ে পড়বে। আর এর সবচেয়ে বড় প্রভাব পড়বে আমাদের মতো ভারতের উপর, কারণ এই গালফ দেশগুলোতে ভারতের লক্ষ লক্ষ মানুষ কাজ করে। সেখানে যদি জলের জন্য দাঙ্গা শুরু হয় বা মানুষ দেশ ছাড়তে শুরু করে, তবে ভারতের অর্থনীতিতে তার কী প্রভাব পড়বে ভেবে দেখেছেন? তেলের দাম তো বাড়বে বটেই, তার উপর কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান এবং সুরক্ষাও সংকটের মুখে পড়বে। এখন আপনাদের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে, তেলের ডিপো, রিফাইনারি বা বড় বড় মিলিটারি বেস অ্যাটাক না করে ইরান কেন হঠাৎ করে সাধারণ জলের দিকে ঝুঁকছে? বন্ধুরা, এর পেছনে ইরানের 3টি অত্যন্ত গভীর এবং ঠান্ডা মাথার স্ট্র্যাটেজিক রিজন রয়েছে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো এই পরিকাঠামোগুলোর অসুরক্ষিত অবস্থা। বন্ধুরা, সৌদি আরব, কুয়েত বা সংযুক্ত আরব আমিরশাহির তেলের খনিগুলো এখন আমেরিকান পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে কার্যত লোহার বর্মের মতো মোড়া থাকে। সেখানে ড্রোন বা মিসাইল গলানো অত্যন্ত কঠিন। কিন্তু এই ডিজেলিনেশন প্ল্যান্টসগুলোর চরিত্র সম্পূর্ণ আলাদা। গালফ দেশগুলোর কয়েক হাজার মাইল লম্বা উপকূল জুড়ে এই প্ল্যান্টগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। একটু ভেবে দেখুন, সমুদ্র উপকূলে থাকা 4000-এরও বেশি ছোট বড় প্ল্যান্টকে সার্বক্ষণিক পাহারা দেওয়া কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। ইরান খুব ভালো করেই জানে যে তেলের ট্যাঙ্কারে হামলা করার চেয়ে এই প্ল্যান্টগুলোতে আঘাত করা অনেক সহজ। একেই সামরিক ভাষায় বলা হয় প্রতিপক্ষের শরীরের সেই সবচেয়ে দুর্বল জায়গা, যেখানে একবার আঘাত করলে পুরো শরীর অবশ হয়ে যায়। দ্বিতীয় কারণটি আমাদের পিলে চমকে দেওয়ার মতো। এই আর্টিকেলের হেডলাইনটি খুব ভালো করে লক্ষ্য করুন। আল জাজিরার এই ডেটা বলছে যে কাতারে তাদের পানীয় জলের 99%,
কুয়েত 90% এবং বাহরিন 90% এই প্ল্যান্টগুলোর উপর নির্ভর করে। মরুভূমির এই দেশগুলোতে বৃষ্টির দেখা মেলা ভার, আর মাটির নিচের জলস্তর তো প্রায় শূন্য। অর্থাৎ যদি এই ডিজেলিনেশন প্ল্যান্ট ধ্বংস করা যায়, তবে তেল বা সোনা কোনো কিছুই তাদের তৃষ্ণা মেটাতে পারবে না। পুরো দেশ আক্ষরিক অর্থেই স্তব্ধ হয়ে যাবে। ইরান এই পরিকাঠামোগত নির্ভরতাকেই আজ ব্ল্যাকমেল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তৃতীয় এবং সবচেয়ে টেকনিক্যাল কারণটি হলো এই প্ল্যান্টগুলোর সাথে বিদ্যুতের যোগসূত্র। বন্ধুরা, সমুদ্রের নোনা জলকে মিষ্টি করা কোনো সহজ কাজ নয়। এর জন্য বিপুল পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জির প্রয়োজন হয়। গালফ দেশগুলোর অধিকাংশ ডিজেলিনেশন প্ল্যান্ট সরাসরি বড় বড় পাওয়ার প্ল্যান্টের সাথে যুক্ত থাকে বা একই কমপ্লেক্সে অবস্থিত। অর্থাৎ ইরান যদি একটি বড় প্ল্যান্টে আঘাত করে, তবে তার প্রভাব হয় দ্বিমুখী। একদিকে যেমন পানীয় জলের হাহাকার তৈরি হয়, অন্যদিকে বিশাল এলাকা জুড়ে ব্ল্যাকআউট বা লোডশেডিং শুরু হবে। একসাথে জল এবং বিদ্যুৎ, এই দুই লাইফলাইন কেটে দেওয়ার মানে হলো কোনো যুদ্ধ ছাড়াই একটি আধুনিক সভ্যতাকে পাথরের যুগে পাঠিয়ে দেওয়া। ইরান এখন এই ডাবল ডিজাস্টার মডেলকেই তাদের মূল চাল হিসেবে দাবার বোর্ডে সাজিয়ে রেখেছে। বন্ধুরা, ইতিহাসে ফিরে তাকালে দেখব মধ্যপ্রাচ্যে জলকে বা এই ডিজেলিনেশন প্রক্রিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা এই প্রথম নয়। 1990 সালে যখন সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত আক্রমণ করেছিল, যাকে আমরা গালফ ওয়ার হিসেবে জানি, তখন কুয়েতের অবস্থা ঠিক কী হয়েছিল একবার কল্পনা করুন। সেই সময় ইরাকি বাহিনী কুয়েতের বিশাল তেলের কূপগুলোতে আগুন লাগিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু তাদের অন্যতম প্রধান টার্গেট ছিল কুয়েতের জল ও বিদ্যুৎ কেন্দ্রগুলো। যুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোতে কুয়েতের সাধারণ মানুষকে এক ফোঁটা জলের জন্য কিলোমিটারের পর কিলোমিটার লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। অবস্থা এমন চরমে পৌঁছেছিল যে আস্ত একটি দেশকে তৃষ্ণা থেকে বাঁচাতে বিদেশ থেকে জাহাজ ভর্তি করে পানীয় জলের বোতল বা প্যাকেজ ডিস্টিলড ওয়াটার নিয়ে আসতে হয়েছিল। এই সময় কুয়েত প্রমাণ পেয়েছিল যে তেল বিক্রি করে হয়তো অস্ত্র কেনা যায়, কিন্তু জল ছাড়া সমাজ বাঁচে না। এই আর্টিকেলের মূল বক্তব্যটা খুব গভীর। এখানে বলা হচ্ছে, যুদ্ধের ময়দানে তেলের উপর হামলা হয়তো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়, কিন্তু জলের উপর হামলা ধ্বংস করে দেয় আস্ত একটা সভ্যতা বা সমাজকে। এখানেই সবচেয়ে অবাক করা তথ্যটি হলো, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর কয়েক দশক পুরনো একটি ক্লাসিফাইড ডকুমেন্টস বা গোপন নথিতে অনেক আগেই একটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে 21 শতকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধের কারণ তেল হবে না, বরং হবে ব্লু গোল্ড, অর্থাৎ জল। ইরান এখন যেন সেই পুরনো ফাইল থেকেই তাদের রণকৌশল বা ওয়ার ডক্ট্রিন ধার করছে। ইরান খুব বাস্তববাদী দেশ। তারা জানে যে আমেরিকার সরাসরি সামরিক শক্তি বা গ্লোবাল কনভেনশনাল পাওয়ার এর মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই। কিন্তু তারা এটাও জানে যে আমেরিকার গালফ মিত্রদের জল যদি বন্ধ করে দেওয়া যায়, তবে হোয়াইট হাউস চাপে পড়তে বাধ্য হবে। একে বলা হয় স্ট্র্যাটেজিক লিভারেজ। ইরান আর জলের লাইফলাইনকে হাতের মুঠোয় নিয়ে পুরো পশ্চিমা বিশ্বকে বার্তা দিচ্ছে যে আমাদের ওপর হামলা হলে তোমাদের মিত্রদের মরুভূমিতে জল ছাড়াই মরতে হবে। বন্ধুরা, এই ওয়াটার ওয়ারফেয়ার বা জলযুদ্ধের ধারণাটি ভারতের জন্য কেন বিপজ্জনক? কারণ গালফ দেশগুলোতে ভারতের যে বিশাল অর্থনৈতিক স্বার্থ এবং কয়েক লক্ষ কর্মজীবী মানুষ ছড়িয়ে আছে, তাদের ভবিষ্যৎ এই ডিজেলিনেশন প্ল্যান্টগুলোর নিরাপত্তার উপর ঝুলে রয়েছে। দর্শকদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই ডিজেলিনেশন প্ল্যান্টগুলো আসলে কাজ কিভাবে করে যে এগুলোতে হামলা করলে এত ক্ষতি? খুব সংক্ষেপে বললে, সমুদ্রের জলকে প্রথমে ফিল্টার করে বালি এবং শৈবাল মুক্ত করা হয়। তারপর তাকে বিশাল হাই টেম্পারেচার এবং হাই প্রেসারে বাষ্পীভূত করা হয়। সেই বাষ্পকে ঠান্ডা করে বা কনডেনশন প্রক্রিয়ার মাধ্যমে পাতিত জলে বের করা হয়। এই পুরো সিস্টেমটি অত্যন্ত সংবেদনশীল। যদি ড্রোনের সাহায্যে এই প্ল্যান্টের পাইপলাইন বা বয়লার নষ্ট করে দেওয়া হয়, তবে পুরো সাপ্লাই চেইন ভেঙে পড়ে। আর একটা ভয়ের কথা আপনাদের বলি, এনভায়রনমেন্টাল ডিজাস্টার। এই প্ল্যান্টগুলো যদি রাসায়নিক পদার্থ বা কনসেন্ট্রেটেড ব্রিন ভুলভাবে সমুদ্রে মিশে যায়, তবে সেখানকার সামুদ্রিক জীবন শেষ হয়ে যাবে। অর্থাৎ এটি শুধু মানুষের জন্য নয়, প্রকৃতির জন্য এক বড় জিওপলিটিক্যাল থ্রেট। আপনার মনে হতে পারে, ইউএস যদি ইরানের প্ল্যান্টে হামলা করে, তবে ইরান কেন ভেঙে পড়ছে না? এর কারণ ইরানের ভৌগোলিক অবস্থান।
ইরানের নিজস্ব নদ নদী এবং ভূগর্ভস্থ জলস্তর বা অ্যাকুইফিল্ডস রয়েছে। যদিও গত কয়েক বছরে ভয়াবহ খরা বা সার্ড ড্রটের কারণে ইরানের জলস্তর নিচে নেমেছে, তবুও তারা পুরোপুরি ডিসেলিনেশন প্ল্যান্টের উপর নির্ভরশীল নয়। কিন্তু সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর কাছে কোনো বিকল্পই নেই। দুবাই বা রিয়াদের মতো বিশাল শহরগুলো 100% এই প্ল্যান্টগুলোর উপর বেঁচে আছে। ইরান এখন সেই ভারসাম্যহীনতাকে কাজে লাগিয়ে টেবিল টার্ন করতে চাইছে। তারা দেখাতে চাইছে যে তারা যদি শান্তিতে জল খেতে না পারে তবে পুরো বিশ্বকেও তারা তৃষ্ণার্ত রাখবে। শেষে একটাই প্রশ্ন থেকে যায়, যুদ্ধক্ষেত্রে সাধারণ মানুষের পানীয় জলকে হাতিয়ার করা কতটা ন্যায়সঙ্গত? এটা কি ওয়ার ক্রাইমের আওতায় পড়ছে না? আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে হামলা নিষিদ্ধ, কিন্তু যখন দুই পক্ষই একে অপরের উপর দোষ চাপায় তখন বিচার করবে কে? মধ্যপ্রাচ্যের এই সংকট যদি আরও দীর্ঘস্থায়ী হয় তবে তেলের দামের চেয়েও হয়তো জলের দাম বেশি হবে। আর এর রাজ কিন্তু শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, গ্লোবাল সাপ্লাই চেন এবং অর্থনীতির উপর এর বিশাল প্রভাব পড়বে। আপনারা কি মনে করেন, ইরান কি ঠিক করেছে তেলের বদলে জলের উপর আক্রমণ চালিয়ে? নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পদক্ষেপই এই পরিস্থিতির জন্য দায়ী? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। ভূরাজনীতির এমন আরও রোমাঞ্চকর এবং গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলকে। আজকের মতো আমি সুশোভন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।